একটু দেখে রাখিস। বেরু বেরু যাবো। কি মজা। এই যে শোনো, বাইরে বেরিয়ে কিন্তু লক্ষ্মী হয়ে থাকবে, দিদিকে একদম বিরক্ত করবে না। আর হ্যাঁ, ওকে নিয়ে বেশি দূরে যাস না কিন্তু। না না বৌদি, পার্কে যাব, আর ঘন্টাখানিকের মধ্যেই ফিরে আসবো, তুমি কোনো চিন্তা করো না, তাই না? আর হ্যাঁ, বাইরে কিছু কিনে দিস না। না না বৌদি। ওই দেখো দোলনা, চড়ো। তুমি কোথায় যাবে? আমি তো সোনা মামনির জন্য ক্যাডবেরি আনতে যাব। সত্যি? সত্যি সত্যি সত্যি। যাও তাড়াতাড়ি যাও। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা জাগছে, জ্বলছে পুড়ছে জনতা জাগছে। চোখ বাঁধা হাজারটা হাই, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম। এই কাহিনীর সময়কাল ঠিক করোনার পরপর। মানুষের অর্থনৈতিক অবস্থা তখন একেবারে তলানিতে। এবার একটু একটু করে মানুষ স্বাভাবিক ছন্দে ফিরছে, ফিরছে শিশুরাও।
সকাল থেকে এই করি, কিছু না বলে বলে সবাই পার পেয়ে গেছে। এবার একটু কিছু বলো। এই তুমি দুধ খাওনি কেন? দুধটা খাও। আজও লেট, মাইনে আর ঘরে আনতে হবে না। মহারানী সব, মাসে 4টে ছুটি, তাও শুধু লেট আর লেট। কিছু বললেই মুখ ফুলে কলা গাছ। ওই এলেন মহারানী। কি ব্যাপার রেবা, কটা বাজে? জানো তো দুজনেরই অফিস, রান্না বুলিকে সামলানো সবই যদি আমাকে করতে হয়, তাহলে তোমায় রেখে লাভ কি বলো? তাড়াতাড়ি খাও, দেখছো না মা রেগে আছে। ট্রেনটা 1 ঘন্টা লেট ছিল বৌদি। সেটাকে অফিস শুনবে, মাইনে কাটবে। আমরা কিন্তু কাটি না। তুমি যাও, আমি ওদের খাইয়ে দিচ্ছি। আগে বাইরের জামা কাপড়টা চেঞ্জ করো, আর বাসি ঘরটা ঝাড় দিয়ে নাও। টাইমটা একটু মেনটেন করতে হবে রে বা। দেখছো না সকালবেলায় বৌদির ওপর কত প্রেশার থাকে। রেবা, ঠিক 12টার সময় বুলিকে খাইয়ে দেবে, আর বেরোনোর সময় মনে করে মাস্ক পরাবে। রেবা, একটু আদা রসুনের পেস্ট করে ফ্রিজে রেখে যেও। হ্যাঁ বলো। না না, বাড়িতে কেউ নেই, বাচ্চাটা একা আছে। ওদের ফিরতে দেরি আছে। বিকেলে? আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখছি, ওকে খেতে দিতে হবে। বৌদির হুকুম, রাখছি। কই আমার বুলবুলি পাখি, তাড়াতাড়ি চলে এসো, খাবার দেবো এবারে। আজ আমরা অনেক দূর যাব, দই ফুচকা খাবো। কি খাবো তো? হ্যাঁ। চলো 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 চলো। মিস্টার দে, স্যার, লাস্ট 2 মাসে আমাদের এলাকায় 7টা বাচ্চা মিসিং হয়েছে। কারোর ছেলে বা কারোর মেয়ে। উপরতলা থেকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। পাবলিক সচেতন না হলে স্যার আমরা কি করব স্যার? বারবার আমরা প্রচার করছি যে বাড়িতে যারা কাজের লোক রাখছেন তারা তাদের পার্সোনাল ডিটেলস আমাদের থানায় এসে জমা করুন। পাবলিক কানেই নিচ্ছে না। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, প্রত্যেকটা কেসের প্যাটার্ন কিন্তু এক রকমের। বাড়ির কাজের লোককে দিয়ে সমস্ত কেসগুলো অপারেশন করানো হচ্ছে। স্যার, প্রত্যেকটা রেল স্টেশনে আমরা নজরদারির জন্য লোক লাগিয়ে রেখেছি স্যার। এছাড়া বাচ্চাদের স্কুল, পার্ক, খেলার জায়গা, বাজার, দোকান সমস্ত জায়গায় স্যার পেট্রোলিং চালু আছে। তাও স্যার ব্যাপারটা আটকানো যাচ্ছে না। আপনি একটা কাজ করুন, প্রত্যেক দিন শহরতলি থেকে সকালবেলা যে ট্রেনগুলো আসছে এবং বিকেলে ফিরে যাচ্ছে, তার প্রত্যেকটা ট্রেনের লেডিস কামরায় আপনি আমাদের সোর্স লাগিয়ে দিন। মনে হচ্ছে কোনো একটা রেজাল্ট পেলেও আমরা পেতে পারি। ওকে স্যার। হুম।
জলিকে নিয়ে রেবা এখনো ফেরেনি। ওর ফোনটা সুইচ অফ। এখন তো 7:30 বাজে। আমি তো 7টা থেকে ট্রাই করছি। তুমি এক্ষুনি এসো। ঠিক আছে তুমি রাখো, আমি আসছি। হ্যালো, আমি বুলির বাবা বলছি। ও আর রেবা তো আজকে পার্কে গিয়েছিল না সন্ধেবেলায়? আসেনি। হ্যাঁ? কি দাঁড়াও বললো, না, এক আসেনি? মিনিট। আসেনি। যায়নি? দাঁড়াও না 1 মিনিট। আসেনি না, মানে কি বলছে কি বলো না। দাঁড়াও না, একটু কথা বলতে দাও না তুমি। না মানে ঠিক আছে, না ঠিক আছে, আমি না পরে করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পরে কল করছি। কি বললো কি? তো পার্কে যায়নি ওরা। ওই তুমি রেবাকে একটা ফোন করো। কি করে ফোন করব? দেখছো তো তখন থেকে সুইচ অফ বলছে। আশ্চর্য। তুমি এবার কান্নাকাটি করো না। তুমি একটুখানি চিন্তা করতে দাও আমাকে। তুমি পুলিশে ফোন করো। হুট করে পুলিশে ফোন করা যায়? হ্যাঁ, আগে দেখি একটুখানি, তারপরে তুমি একটু শান্ত হও। ফোনটা সুইচ অফ রেখেছিলে কেন? কোথায় গিয়েছিলে ওকে নিয়ে? না কটা বাজে খেয়াল আছে? তুমি দাঁড়াও, আগে ওকে বলতে হবে ফোনটা কেন সুইচ অফ রেখেছিল। দুটো মানুষ যে টেনশন করবে সে হুঁশ নেই না? ফোনটা চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিল বৌদি। এটা কোনো কথা হলো? এখন বাজে কটা? এত রাত অবধি কোথায় ছিলে ওকে নিয়ে? ওর যে ঠান্ডা ধাত সেটা মনে নেই? তুমি রেবা মাসিকে বকছো কেন? রেবা মাসির তো কোনো দোষ নেই। আমি তো বলেছিলাম মন্দিরের আরতি দেখতে যাব। তারপর রেবা মাসির বন্ধুর সঙ্গে দেখা হলো। কে বন্ধু? বিলকিস। মুসলিম? দেশের মেয়ে। বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত আলাপ। মাসোনা খাচ্ছে দেখো। বিরিয়ানিটা দারুণ না? হাজি বাবা, টেস্টটাই আলাদা। হাজি তুমি না? এই সেই বাড়ি যেখান থেকে উধাও হয়েছে 6 বছরের একটি মেয়ে এবং বাড়ির পরিচারিকাও। বেলেঘাটা থানার পুলিশ তদন্ত করছে। ঘটনাচক্রে এও জানা গেছে যে বাড়ির কাজের মহিলাটি যুক্ত আছে। আমরা দেখে নেব বেলেঘাটা থানার পুলিশ কি বলছে। দেখুন, আমরা তো বারবার করে বলছি, যারা কাজ করতে আসেন তাদের আধার বা ভোটার কার্ডের 1 কপি করে জেরক্স থানায় জমা দিন, আর 1 কপি করে নিচের কাছে রাখুন। এটা তো বারবার করে বলা হচ্ছে। এখন কে কোথা থেকে আসছে সেটা তো আমি বা আপনি কেউই জানি না, তাই না? হ্যাঁ, আমরা তদন্ত করছি, তবে পরিচারিকা যে যুক্ত সেটা এক প্রকার নিচ্ছে। আমি আমার ক্যামেরাম্যানকে এটাই অনুরোধ করব যে দর্শকদের কাছে আবার সেই বাড়িটার ছবি একবার দেখাতে, যেখান থেকে উধাও হয়েছিল সেই 6 বছরের মেয়েটি এবং বাড়ির পরিচারিকা। দাদা, চা। রেবা, কালকে তোমার আধার কার্ডের একটা কপি আমাকে দিও তো। রেবা মাসি আজ কাজে আসেনি। রেবা মাসি আজও কাজে আসেনি।
রেবা মাসি আর কাজে আসেনি। ধরো। তার মানে ওর মা সোনার ওপর নজর ছিল। ভাবলেই আমার মুখ দেখে কেউ বলবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ছাড়ো তো, আপদ গেছে বাঁচা গেছে। ছাড়বো মানে? শোনো, এরা যে বাড়িতেই যাবে না বাচ্চা ফুসলবে। এদের থানায় দেওয়া উচিত। তুমি একটা কাজ করো, থানায় একটা ফোন করো। থানায়? হ্যাঁ। রাবিয়া থেকে রেবা হয়ে গেলি, নিজের ধর্মটাও চেঞ্জ করে ফেললি। এবার সত্যি কথাটা বলতো, আসল ধান্দাটা কি ছিল তোর? বলে ফেল, বলে ফেল, সত্যি কথাটা বলে ফেল। আর না বললে না, সারা জীবনের জন্য লকআপে ঢুকিয়ে দেব। সত্যি বলছি স্যার, মোশন মাল জানলে ওরা আমাকে কাজে নিত না। কাজের 114 বার লাগছে লাগছে লাগছে, লাগবে না, বলে ফেল, বলে ফেল, সত্যি কথাটা বলে ফেল। আর লাগবে না, সত্যি কথাটা বলে দে, তোর আসল ধান্দাটা কি ছিল? বল বল। যা করেছি দুমুঠো ভাতের জন্য করেছি। সত্যি বলছিস না তুই? বলবি না? সত্যি বলছি। বল, আসল ধান্দাটা কি ছিল বল, সত্যি কথাটা বল। স্যার কি জিজ্ঞেস করছে বলতে পারছিস না? বল, বলবি না তো? বলবি না? ঢাকরামো। মাগি, তোর খুব রস না রে? বলবি না তো? দেখ এবার। স্যার, মেয়েটাকে ছেড়ে দিতে হচ্ছে স্যার। আসলে স্যার ওর বিরুদ্ধে সেরকম কোনো স্ট্রং এভিডেন্স নেই স্যার। আর ওই গ্যাংয়ের সঙ্গেও সেরকম কোনো কানেকশন নেই। থাকলে স্যার এতক্ষণ ও বলেই ফেলতো স্যার। হ্যাঁ স্যার, নজরদারি রাখছি স্যার। হ্যাঁ স্যার, তা ছেড়ে দিই স্যার। স্যার, এই মেয়েটাকে ছেড়ে দাও। রাবেয়া ওরফে রেবাকে প্রচুর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রচুর জেরা করার পরেও এই অপরাধের সঙ্গে যুক্ত থাকার ব্যাপারে কোনো পাকাপোক্ত প্রমাণ মেলে না। ফলে ওকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু সত্যি কি রাবেয়া নির্দোষ ছিল, নাকি ওটা ছিল ওর অভিনয়? পুরোটাই অভিনয় ছিল। আর অভিনয়টা এতটাই স্বাভাবিক ছিল যে আপনিও পর্যন্ত ঘোল খেয়ে গেলেন। ও সবটা জানতো, ভয়ে কিছু বলেনি। তাহলে স্যার ওরা রাবেয়াকে মারতে গেল কেন? ভেরি সিম্পল। প্রথমত, রাবেয়া বাচ্চাটাকে ওদের হাতে তুলে দিতে চায়নি। দ্বিতীয়ত, ওরা বুঝতে পেরেছিল যে রাবেয়া বেঁচে থাকলে আমরা ওদেরকে ট্র্যাক করে ফেলতে পারি, তাই সূত্রটাকেই উপড়ে ফেলতে চেয়েছে। আপনি এক কাজ করুন, বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দিন, আর এলাকাটাকে একটু ভালো করে তল্লাশি করে দেখুন যে কোনো ক্লু পাওয়া যায় কিনা। ওকে স্যার। ওকে। এই বডিটা পোস্টমর্টমের জন্য খবর দাও তো। ওই রাবেয়া খুন হয়েছে। আপনাকে যে বলেছিলাম
ওর বাড়ির ঠিকানাটা ভেরিফাই করতে করেছেন? হ্যাঁ স্যার, বাড়িতে ওই মেয়েটা আর ওর বর থাকে। তবে স্যার বরটা মাতাল, কাজকর্ম কিছুই করে না, বউয়ের পয়সায় খায়। ওকে, ঠিক আছে, ওটাকে তুলে নিয়ে আসুন, বাকিটা আমি দেখছি। ওকে স্যার। রাবেয়ার মৃতদেহ উদ্ধার হবার সঙ্গে সঙ্গে প্রচুর প্রশ্ন উঠে আসে। কে মারলো রাবেয়াকে? কেন মরতে হলো ওকে? এই পাচার চক্রের সঙ্গে কি রাবেয়ার কোনো সম্পর্ক ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে নামলো পুলিশের অনুসন্ধানকারী দল। আমাকে ছেড়ে তুই কোথায় গেলি? এই! একদম নাকে কান্না কাঁদবি না। বল বল কে মেরেছে রাবিয়াকে? আমি কিচ্ছু জানি না। চল বস। কি হয়েছে? কি হবে স্যার, মুখ দিয়ে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে স্যার, কিছুই বলতে পারছে না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। স্যার রাবেয়াকে যে থানায় এই রাবেয়াকে যে থানায় তুলে নিয়ে আসা হয়েছিল সেটা তুই জানতিস? না স্যার, আমি কিচ্ছু জানতাম না স্যার, আমি কিচ্ছু জানতাম না। আমার রাবেয়া, আমি বিলকিসকে ফোন করেছিলাম স্যার, ও বললো আমি কিচ্ছু জানি না। বিলকিস? কে বিলকিস? কে বিলকিস? ও স্যার, রাবেয়ার বন্ধু বিলকিস, পাশের গ্রামেই থাকে, তোরা একসঙ্গে কাজ করতো, দুজনে খুব ভাব। আমার রাবেয়া, তারা বিলকিস। আচ্ছা, তো বিলকিস তোকে কি বললো? বললো আমি কিচ্ছু জানি না স্যার, তারপর আমি ওই সিমেন্টটাকে ঢুকে গিয়েছিলাম, আমি কিচ্ছু। শুনুন, আপনি ওর কাছ থেকে বিলকিসের নাম্বারটা নিন, ওটাকে তুলে নিয়ে আসুন। তুমি ওই দিকটাই দেখো তো। এটা কি বিলকিসের বাড়ি? বিলকিস? ওই নামে তো এখানে কেউ থাকে না। দেখুন তো এই মেয়েটিকে চিনতে পারেন কিনা। হ্যাঁ, এ তো শম্পা, এই পাশের ঘরেই থাকে। কিন্তু এখানে তো তালা ঝুলছে, কোথায় গেছে বলতে পারবেন? এই তো ঘন্টাখানেক আগেই কাজের থেকে ফিরে এসে ব্যাগপত্র নিয়ে কোথায় গেল। আমি তো বাইরেই ছিলাম, জিজ্ঞেস করতে বলল যে কোথায় জানি বেড়াতে যাচ্ছে, কিন্তু সাজগোজ দেখে তো মনে হলো না যে বেড়াতে যাচ্ছে। কিন্তু স্যার, আপনারা সম্পর্ক খোঁজ করছেন কেন? ও কি কিছু করেছে? আসলে ওর মতো লোকের বাড়িতে কাজ করে একটি মেয়ে পরশুদিন রাত্রিবেলায় খুন হয়েছে, আর ওই ব্যাপারে আমরা ওকে খুঁজতে এসেছি। ওর দেখা পেলে আপনি সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, কিছু পেলেন? না, পাই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, বিলকিসের স্যার আসল নাম স্যার শম্পা, বাড়িতে নেই স্যার। কিছুক্ষণ আগেই মালপত্র গুছিয়ে নিয়ে স্যার বাইরে চলে গেছে। আর একটা খবর আছে স্যার, রাবেয়ার বর সোনু আমাদের স্যার মিথ্যে কথা বলেছে। অ্যাকচুয়ালি স্যার ওই সোনুই রাবেয়ার সঙ্গে স্যার বিলকিসের পরিচয় করিয়ে দেয়। আচ্ছা, তার মানে সোনু আগে থেকেই বিলকিসকে চিনতো? হ্যাঁ স্যার। গুড, তাহলে মালটাকে আর একবার তুলে নিয়ে আসার ব্যবস্থা করুন। এবার মনে হচ্ছে আমরা ঠিকঠাক ট্র্যাকেই এগোচ্ছি। ও বাবারি, কি জোর মারলো! সব বলছি স্যার। নে, এবার শুরু কর। আর শোন, মিথ্যে কথা বলে কিন্তু আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবি না, তাহলে কিন্তু রাবেয়ার খুনের অপরাধে তোকেই চালান করে দেবো। তোর আল্লাহও কিছু করতে পারবে না। সব বলছি বল
আমি একদিন শিবুর থেকে গেছিলাম, পুলিশ আমাকে তুলে নিয়ে গেছিল। জেলে গিয়ে জামালের সাথে আমার পরিচয় হয়। ও একটা বানের কাছে ফেঁসে গিয়েছিল। আমি একদিন পর ছাড়া পেয়ে যাই, কিন্তু জামালের অনুরোধে আমি ওর বাড়িতে টাকা দিতে গেছিলাম। সেখানে বিলকিসের সাথে আমার পরিচয় হয়। জামালের বোন হলো বিলকিস। তা তোর বউয়ের সাথে বিলকিসকে আলাপ করিয়ে দিলি কেন? স্যার, আমরা খুব গরিব মানুষ। আমি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করি। বিশ্বাস করো, তাতে যেটুকু টাকা আছে আমাদের সংসার চলে না। তাই বিলকিসকে একদিন বললাম। বিলকিস তখনই কলকাতা শহরের লোকের বাড়িতে কাজের কথা বলল। সেই জন্যই আমি বিলকিসের সাথে ওর আলাপ করালাম। শুধু কাজের কথা বলেছিল না অন্য কিছু প্রস্তাব দিয়েছিল? লোকের বাড়িতে কাজের নামে ঢুকে তাদের বাচ্চাগুলোকে পাচার করে দেওয়ার প্রস্তাব দেয়নি বিলকিস? ওরা আমাকে রাবেয়ার মতো মেরে ফেলবে স্যার। বিশ্বাস করে আমাকে মেরে ফেলবে। মুখ খুললে ওরা মেরে ফেলবে, আর মুখ না খুললে যে আমরা মেরে ফেলবো। তোকে আমরা 15 মিনিট সময় দিচ্ছি। চলুন চলুন স্যার। আমি প্রাণে বেঁচে যাবো তো স্যার? বলে ফেল। বল বল। বিলকিস আমাকে বাচ্চা পাচারের কথা বলেছিল। বলল অনেক টাকা পাওয়া যাবে, কিন্তু রাবেয়া রাজি হয়নি। প্রায় দিনই আমাদের মধ্যে অশান্তি হতো। রে, তুই বিলকিসকে বলেছিস কাজটা করবি না? ওই কাজ করলে বেহেশতেও আমার ঠাঁই হবে না। তোর তো শুধু টাকার ধান্দা, ওই ধান্দায় আমি নেই। বাপের জন্য কখনো এতগুলো টাকা দেখেছিস? দরকার নেই আমার ওই টাকার। কষ্ট করে যা রোজগার হয় তাতেই চালিয়ে নেব। তাতে যদি নুন ভাতকে থাকতে হয় তাই থাকবো, কিন্তু অন্যায়ের টাকায় রাখবো খাবার ইচ্ছে আমার নেই। কিন্তু আমার তো আছে। হ্যাঁ, আমার তো লাগবে টাকা, অনেক টাকা। অসম্ভব। অসম্ভব মানে? হ্যাঁ, এরকম অন্যায় নোংরা কাজ আমি কিছুতেই করতে পারবো না। নিজের ভালোর জন্য একটা অন্য পরিবারের এত বড় ক্ষতি আমি করতে পারবো না কিছুতেই। পারবি না? লাগছে। লাগুক। যখন দুমুঠো ভাতের জন্য দৌড় দৌড় ঘুরিস, তখন ওই শোরের বাচ্চা বড় লোকের মানুষগুলো তোকে বাঁচাবে। টাকা আমার লাগবে রে, লাগবে। টাকা আমার লাগবে। কথাটা যেন কানে থাকে। শালা বিলকিস, কাজ করবি না। রাবিয়া অনেক কষ্টে রাজি হয়েছিল স্যার। ওরা আমাকে অনেক টাকা অ্যাডভান্সও দিয়েছিল। আজ পর্যন্ত কতগুলো বাচ্চা পাচার করেছিস তোরা? বিশ্বাস করুন স্যার, এটাই আমাদের প্রথম কাজ ছিল। রাবিয়া বাচ্চাটাকে কিছুতেই ওদের হাতে তুলে দিতে চাইছিল না, তাই ওরা রাবিয়াকে অনেকবার হুমকিও দিয়েছিল। ওরা কারা? বিলকিসের ওপরও আরেকজন আছে স্যার। আমি একবারই তাকে চোখে দেখেছিলাম। আল্লাহ কসম, ওর নাম আমি জানি না। বিলকিস কোথায়? সত্যিই জানি না স্যার, ওর ফোনটাও বন্ধ বলছে। এ তো আমরাও জানি। আচ্ছা, এবার বল তো, বিলকিস কোথায় পালাতে পারে বলে তোর ধারণা? স্যার, বিলকিসের বাড়ি এই পাশের গ্রামে না স্যার, ওর বাড়ি হুগলিতে। তুই জানিস ওর বাড়ির ঠিকানা? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার, খবরটা পাক্কা আছে স্যার। বিলকিস এখনো ওর মাসির বাড়িতেই আছে স্যার। শিওর খবর তো? হ্যাঁ স্যার, আমাদের সোর্স ওকে আইডেন্টিফাই করে কন্টিনিউয়াসলি নজরদারিতে রেখেছে স্যার। তাহলে শুনুন, আর দেরি করা যাবে না, লেটস গো। ওকে স্যার। স্ট্রেট থানা। স্যার। এগুলো চিনিস? তোর ফোনের কল লোকেশন সেদিন যখন রাবেয়া খুন হয় সেদিন তুই ওখানে ছিলিস তো? না স্যার। এবার বল তো, কেন খুন করলি রাবেয়াকে? আমি খুন করিনি স্যার, আমি সত্যি কিচ্ছু জানি না। তোদের গ্যাংয়ের খবর যাতে ফাঁস না হয়ে যায় সেই জন্যই তো। বিলকিসকে তুলে আনলেও প্রথমে সে কিছুই বলছিল না, কিন্তু পুলিশের জেরা যে কি সে তো আমরা সবাই জানি। অগত্যা মুখ খুলতে হলো বিলকিসকে। হ্যাঁ, আমি 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 রানার কোথায় কাজ করতাম। ও বলতো ওর মাথার উপরে আরো কেউ আছে, কিন্তু সত্যি স্যার আমি তাকে চিনি না, বিশ্বাস করুন আমি সত্যিই তাকে চিনি না। আচ্ছা, রানা কোথায় থাকে? জানি না স্যার, তবে ও জায়গা বলে দিত, আমরা সেখানে গিয়েই দেখা করতাম। শুধু জায়গা বলে দিত? হ্যাঁ স্যার। টার্গেট ঠিক করে দিত না? সব সময় না, তো তবে আমরাও মাঝে মধ্যে খবর দিতাম। আচ্ছা, রানা সম্পর্কে আর কি কি জানিস? আর কি কি জানিস? বল 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 বল, বলে ফেল। একজন ম্যাডামের সঙ্গে রানার থাকতো, মানে স্যার আমি শুনেছি, কিন্তু বিশ্বাস করুন স্যার আমি সত্যি তাকে কোনোদিন চোখে দেখিনি। বিশ্বাস করুন আমি সত্যি তাকে চিনি না, আপনারা বিশ্বাস করুন আমি জানি না। হ্যাঁ স্যার, এখন এদিকটায় কাজ বন্ধ রেখেছি, পুলিশ খুব উৎপাত করছে। তবে আপনি চিন্তা করবেন না, উত্তর 24 পরগনায় নতুন নেটওয়ার্ক তৈরি করেছি, ব্যবসা ভালোই হবে। আর রাবেয়ার হাজবেন্ডের কি খবর? ওকে তো পুলিশ ছেড়ে দিয়েছে। তুমি কি বিজনেসের রুলস ভুলে গেছো? একবার কারোর কাছে পুলিশ পৌঁছে গেলে কি করে তার মুখ বন্ধ করতে হয় তুমি জানো না? ওর ওপর পুলিশের 24 ঘন্টা নজরদারি আছে স্যার। এখন কিছু করতে গেলে সেসব আমি জানি না, কিভাবে কি করবে সেটা তোমার কনসার্ন। আদারওয়াইজ আমাকে হয়তো তোমাকেও। এখন তুমি ডিসাইড করো তুমি কি করবে। রানা। হ্যাঁ ম্যাডাম। আমার কাজ চাই, কাজ। ওকে ম্যাডাম, জাস্ট এ মিনিট ম্যাডাম। হ্যাঁ আমি বিলকিস, একটা খবর আছে। তোকে না বলেছি ফোন করতে না? এটা কার নাম্বার? আমার এক বন্ধুর, আমার সিমটা তো ফেলে দিয়েছি তাই। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি বল কি বলবি। আমি পৌঁছচ্ছি। কি ব্যাপার? রানাদা, আমার বন্ধু ময়না, ওর কথাই আমি আপনাকে বলেছিলাম। সব শুনেছো তো? হ্যাঁ হ্যাঁ পারবে? হ্যাঁ, সামনেই আশ্রম, কয়েকজন বাচ্চা থাকে। মালিকটা 1 নম্বরের টাকা খোর, তবে টাকার হিস্সা দিলে না সব চেপে যাবে। লোকটা টাকার জন্য সব পারে। হ্যাঁ, অন্য কেউ ভাল করবে না তো? না দাদা, ওখানে শুধু মালিক আর মালিকের বউ ছাড়া থাকে এক বুড়ো দারোয়ান, ও নিয়ে সমস্যা হবে না।
কটা বাচ্চা আছে? আপনারা যেমন চান তেমন 8-10 জন আছে, তবে মাঝে মাঝে 2-1 জন আসে, বড় হলে আবার চলেও যায়। আশ্রম তো বোঝেনি তো। ফাইন, তাহলে ওই শিফটিংয়ের নাম করে মালগুলিকে পাচার করে দিবি, তাই তো? হ্যাঁ, এবার তোর শিফটিংয়ের পালা। চল। টোপটা ভালোই দিয়েছেন স্যার, বড়শি সোজা গিয়ে একদম গলায় আটকেছে। চল শালা, সোজা খাঁচায় চল। একে একে বিলকিস থেকে রানা, রানা থেকে মিসেস সেনের কাছে পৌঁছে গেলেও এই পাচার চক্রের মূল যে মাথা, যে রাজ্যের বাইরে পর্দার আড়াল থেকে সমস্ত চক্রটাকে পরিচালনা করছে, তার কাছে পৌঁছতে পারে না পুলিশ। অবশ্য এখন বাইরের রাজ্যের পুলিশের সহযোগিতায় সেই চেষ্টা চলছে। কিন্তু সুপ্রিয় দর্শক, আমি আপনাদের যা বলতে চাই তা হলো এই, যে আমরা যদি একটু সচেতন হতাম তাহলে কি এই ঘটনা এড়ানো যেত না? অবশ্যই। আমাদের বাড়িতে যারা কাজ করতে আসে তাদের ব্যক্তিগত তথ্যের সত্যতা আমরা কতটুকু যাচাই করে দেখি? যদি দেখতাম তাহলে এটা হতো না। আর আমাদের এই অবহেলার সুযোগ নিয়ে নেয় এই অপরাধী চক্র। আপনারা ভাবুন সুপ্রিয় দর্শক, একটু ভাবতে থাকুন। আসবো এইরকম আরো বহু ঘটনা নিয়ে। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন সবাই। আর চোখ রাখুন আমাদের #ক্রাইমের পর্দায়।